হ্যাঁ মৈত্রী, সরি অত রাত্রে ফোন দিছি, ঘুমাই পড়ছেন নি? আমি শর্ট করে বলে ফেলি, ওই যে স্কাউট হয়ে গেল, যে স্কাউট বেসিক কোর্স, স্যার সাউন্ডটা শোনা যাচ্ছে না। স্কাউটের আর কি নাম বাদ দিয়ে গেছে না? সাউন্ড শোনা যাচ্ছে না তো। শোনা যাচ্ছে না স্যার। আপনি যদি কোনো ইনকাম না এনে সম্পদ করেন, তাহলে তো সম্পদে গিয়ে আবার টাকা শর্ট পড়বে, বুঝতে পারছেন? স্যার এতক্ষণ সাউন্ড শোনা যায়নি। এতক্ষণ আমি কথা বলিনি, হ্যাঁ। আমাদের তো 2-2.5 ঘন্টার ক্লাস আপনাদের সাথে, 40 মিনিট আছে। পরে 2-1 মিনিট ব্রেকেরও প্রয়োজন পড়ে জরুরত কারণে। তো এখন অদৃশ্য কোনো ইনকাম, ধরেন আপনার স্যালারি ছাড়া হয় নাই, এরকম ইনকাম যদি আপনি না নেন, তাহলে সেই ইনকাম দিয়ে যদি আপনি সম্পদ করেন, তাহলে তো সেই সম্পদে গিয়ে টাকা শর্ট পড়বে। এটা বুঝতে পারছেন কিনা? বুঝতে জি স্যার। পারছেন? জি ধরেন স্যার। আপনি 3 লাখ টাকা ইন্টারেস্ট পাইছেন, ফাইলে জি। আনেন নাই বা স্যালারি শিটেও নাই, কিন্তু আপনি এমন একটা অ্যাসেট কিনছেন যে এখানে এই 3 লাখ টাকাও লাগছে। তাহলে ফাইলে ইনকামে যদি এই টাকা আপনি না দেখান, তাহলে আপনার গিয়ে অ্যাসেটে গিয়ে এই টাকা শর্ট পড়বে। যদি এই টাকা জি থেকে স্যার। আপনার সম্পদ কিনেন এবং অ্যাসেটে পোস্টিং দেন, এই জন্য দেখাই দেওয়াটা বেটার। না দেখাই দিলেও, মে- স্যালারি শিটে যেটা এইটা নাই সেটা না দেখাইলেও কোনো সমস্যা কিন্তু প্রকৃতপক্ষে নাই। স্যার, এই টাকাটা তো আমি স্যার অবসরের পরে পাবো স্যার। সেক্ষেত্রে তো আমার আগে এটা কাজে লাগানোর কোনো সুযোগ নাই। অবসরের পরে পাইলে তো ইন্টারেস্ট পাইছেন, এটা আপনি বলতে পারেন না, তাই না? হ্যাঁ সেটা স্যার, মানে হয়েছে কি আমাদের ওই মানে অ্যামাউন্টটা প্রতি আমরা স্টেটমেন্ট নিলে দেখা যায় যে আমি কত কন্ট্রিবিউট করলাম, কোম্পানি কত দিল, এবং এটার ইন্টারেস্টটা কত আর কি পাওয়া গেছে। এটা একটা আউটস্ট্যান্ডিং থাকে প্রতি বছরে। এটা তো স্যালারি সিটে আসে না স্যার, ওই সিপিএফ স্টেটমেন্ট নিলে আলাদাভাবে ওটা থাকে আর কি। স্যালারি শিটে না এই। আসলে আচ্ছা, আমরা এই যেগুলি একটু ঝামেলাপূর্ণ প্রশ্ন আমরা শেষে করি, আমাদের মূল ক্লাস ব্যাহত হয়। আপনার স্যালারি ওকে শিট অনুসারে হলো ইনকাম ট্যাক্স রিটার্ন পোস্টিং দিবেন। আপনি স্যালারি শিটে যা যা দৃশ্যমান তাই পোস্টিং দেবেন, এর বাইরে দেওয়া লাগবে না। ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার। আচ্ছা, একটু গুরুত্ব দিয়ে বোঝেন, আমি আবার প্রশ্ন নিব মিনিমাম আবার 30 মিনিট পরে। খুব জরুরি প্রশ্ন থাকলে সংক্ষিপ্ত করবেন। এখানে দেখেন, অ্যাসেসমেন্ট ইনকাম রিবেট,
এক্সপেন্ডিচার, অ্যাসেট এন্ড লাইবিলিটি। আমরা এখন এক্সপেন্ডিচার শর্ট টাইমে বোঝাবো, তারপরে অ্যাসেট এন্ড লাইবিলিটি। গুরুত্বপূর্ণ হেড, আপনারা ধৈর্য ধরে শুনবেন। এক্সপেন্ডিচার, একজন করদাতার ব্যয়। এখানে দেখেন আইটি 10B ইজ নট ম্যান্ডেটরি ফর ইউ উঠছে, দেখছেন? যদি একজন করদাতার মোট ইনকাম 5 লাখ টাকার বেশি না হয়, তাহলে এই যে এক্সপেন্ডিচারের যে IT10BB, এটা ফিল আপ করা বাধ্যতামূলক না। 5 লাখ টাকার বেশি যদি তার ইনকাম থাকে তাহলে এটা বাধ্যতামূলক, আর নিচে যদি ইনকাম থাকে তাহলে এখানে এই যে এটা উঠবে IT10B ইজ নট ম্যান্ডেটরি। ম্যান্ডেটরি থাকলে ইয়েস, ম্যান্ডেটরি না থাকলে নো দিলে সকল হেড চলে যাবে। ক্লিয়ার? তখন ধরেন 1 বছর আপনি ব্যয় করছেন 1.5 লাখ টাকা, এই টাকাটা লিখলেই হবে। আর যদি আপনার মোট ইনকাম 5 লাখ ক্রস করে, তাহলে আপনাকে এটা ম্যান্ডেটরি দিতেই হবে। এইটা পরিপূর্ণভাবে ফিল আপ করতে হবে। এটা ফিল আপ করার সময় নিয়ম কি? এক্সপেন্স ফর ফুড, ক্লথিং অ্যান্ড আদার এসেনশিয়াল। করদাতা যিনি নিজে ইনকাম করে, উনি এখানে ধরেন তার পরিবার পরিজন, তার 1 বছরের খাবারের ব্যয় 2,50,000 সে লিখল। কিন্তু করদাতার ওয়াইফ কি করবে? করদাতার ওয়াইফ তো ডিপেন্ড তার উপরে, তাই না? তো করদাতার ওয়াইফ এখানে শূন্য থাকবে, এখানে সে কমেন্টস লিখবে কি? ডিপেন্ড অন হাজব্যান্ড। করদাতার নিজের বাড়ি, তাহলে এই জায়গাটা শূন্য থাকবে। করদাতা এখানে কমেন্ট লিখবে নিজ বাড়িতে বসবাস। হ্যাঁ, নিজের রেসিডেন্ট। আর করদাতার ওয়াইফ কি লিখবে? স্বামীর বাড়িতে বসবাস। করদাতার ছেলে লিখবে উপরেরটায় ডিপেন্ড অন ফাদার, নিচেরটায় লিখবে বাবার বাড়িতে বসবাস। বুঝতে পারছেন? আন্দাজে শুধু এগুলি পূর্ণ করলে হবে না। এখন একজন ইয়ং স্টুডেন্ট ভার্সিটিতে পড়ে, তার টিনও আছে সঙ্গত কারণে, কারণ টিন 3টা কারণে করতে হবে। একটা হলো আপনি বাধ্য, আরেকটা হলো আপনার করযোগ্য আয় আছে। বাধ্য, আমি এমন কোন গভর্নমেন্টের কাজ করতে গেলাম যেখানে আমার টিন লাগবে, অ্যাকনোলেজমেন্ট লাগবে, টিন জমার প্রমাণপত্র লাগবে। সেই ক্ষেত্রে আমরা কি ইনকাম না থাকলেও প্রাপ্তবয়স্ক থাকলে আমরা টিন করব, করতে বাধ্য। তো এখন ইউনিভার্সিটিতে পড়ে একটা স্টুডেন্ট, তার টিন আছে এবং তাকে রিটার্ন জমা দিতে হবে। তো সে তো নিজের টাকায় খায় না, এই জন্য লিখবে যে ফুড এন্ড ক্লথিং এ লিখবে যে ডিপেন্ড অন ফাদার। নিজের বাড়িতেও থাকে না, বাবার বাড়িতে থাকে, এখানে লিখবে ডিপেন্ড অন বা বাবার বাড়িতে বসবাস। এইটুকু আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা? জি স্যার। এখানে দেখেন পার্টিকুলার্স, অ্যামাউন্ট, কমেন্ট, 3টা বিষয় আছে। যেখানে এখানে একটা আপনি স্যার, অ্যামাউন্ট, যেখানে আপনি স্টুডেন্ট যদি অ্যামাউন্ট, স্যার স্টুডেন্ট যেখানে যদি আপনি স্যার রেন্টে ভাড়া থাকে, সেই ক্ষেত্রে ভাড়াটা দেখাইতে হবে না? বাড়ি ভাড়া, স্টুডেন্ট অনেক সময় বাসা নিয়ে থাকে। করদাতা বাড়ি ভাড়া নিয়ে থাকলে এখানে লিখবে, এটা তো আগেই সেটাই। বলছি। আর ঠিক যদি আছে। নিজ বাড়িতে থাকে তাহলে আরেকটা জিনিস ডিপেন্ড বোঝেন, অন। অ্যামাউন্ট যদি জিরো হয় তাহলে কমেন্ট লিখতে হবে আপনার। এখন এখানে আপনার নিজের বাড়িতে থাকেন, তার মানে কি এখানে জিরো, এখানে লিখবেন নিজ বাড়িতে বসবাস। ক্লিয়ার? কারো বুঝতে অসুবিধা আছে এই দুইটা হেড? না স্যার। অ্যামাউন্ট যদি জিরো না হয় তাহলে কি কমেন্ট লিখতে হবে? না, তাহলে কমেন্ট লিখবেন কেন? কমেন্ট লেখার তো একটা কারণ থাকবে, তাই না? যেমন এটা কি এক্সপেন্স ফর ফুড, ক্লথিং। আপনি 1 বছর যে খাওয়া দাওয়া করছেন এবং কাপড় ক্রয় করছেন, তো এইটা ছাড়া তো আমরা বাঁচতে পারবো না, আমাদের খাইতে হবে না বেঁচে থাকতে হলে? তা এই খরচটা তো এসেনশিয়াল, আসবেই। এখন জি আমি স্যার, যদি বুঝতে পারছি। আমার বাবার উপরে খাই তাহলে তো আসবে না। একজন ওয়াইফ তার স্বামীর উপরে ডিপেন্ড, তার কি এই খরচটা আছে? নাই। আবার যিনি স্বামীর উপরে ডিপেন্ড না, যে ওয়াইফ, তারটা আসবে।
এটা তো আপনাকে বুঝে করতে হবে, তাই না? কম্পিউটারের দোকানদারের মতো তো করতে পারবেন না আপনি। জীবনযাপন হাজবেন্ড ওয়াইফ অনেক ইম্পর্টেন্ট একটা হাজবেন্ড ওয়াইফ বিষয়। মিলাই খরচ দেখাইতে পারে না? জি। হাজবেন্ড দেখা গেলো 1.5 লাখ, ওয়াইফ দেখা গেলো 1 লাখ, ধরেন ফুড এসেনশিয়াল। না, এটা তো একজনের ফাইল, কেন কিভাবে মিলাই না, দেখাবেন? দুজনের দুই ফাইলে টাকা, টোটাল 2.5 লাখ টাকা খরচ। তো এই দুজন মিলে একজন উনার ফাইলে দিল, উনি 1 লাখ টাকা দিছে ফুডে, আর হাজবেন্ড দিছে 1.5 লাখ, ধরেন 2.5 লাখের মধ্যে, এরকম করা যাবে না? সেটা আপনারা অবশ্যই করতে পারবেন, কিন্তু যৌক্তিক ভাবে আমাদের বাংলাদেশে বেশিরভাগ ওয়াইফই কি হাজবেন্ডের উপরে ডিপেন্ড, ছেলেমেয়েরা প্রাপ্তবয়স্ক বাবার উপরে ডিপেন্ড। না, অনেকের ক্ষেত্রে আছে হাজবেন্ড ওয়াইফ দুইজনে জব করে। আর সেই ক্ষেত্রে আপনি সেক্ষেত্রে যার যার ফাইলে আলাদা দিবেন, সমস্যা তো নাই। আপনার এই পোস্টিংটা একদম ক্লিয়ার বুঝতে হবে। তারপরে দেখেন অটো অ্যান্ড ট্রান্সপোর্টেশন এক্সপেন্স, এটাতে ক্লিক করলে বাকি হেডগুলি আসবে। ড্রাইভার স্যালারি, ফুয়েল এন্ড মেনটেনেন্স খরচ, আপনার যদি গাড়ি থাকে, ড্রাইভার থাকে এবং ফুয়েল এবং গাড়ি মেরামত খরচ, এগুলি সব যোগ করে ড্রাইভারের বেতন, তারপরে হলো 1 বছরে যে গাড়ির জন্য ফুয়েল কিনছেন এবং গাড়ি 1 বছরে যে মেরামত করছেন, সব তিনটা যোগ হয়ে এখানে বসবে। আদার্স ট্রান্সপোর্টেশন, যাদের গাড়ি নাই তারা যে 1 বছর যাতায়াত করছেন সেই টাকাটা এখানে বসাবেন। হাউস হোল্ড অ্যান্ড ইউটিলিটি এক্সপেন্সেস, 1 বছর আপনার বাসার যে বিদ্যুৎ বিলের কপি আছে, যত টাকা বিল দিছেন সেই টাকাটা এখানে বসবে। গ্যাস, ওয়াটার অ্যান্ড কি লেখা এটা? গার্বেজ। গার্বেজ। গার্বেজও গার্বেজ, হয় না, গার্বেজ, আচ্ছা যাই হোক। এখানে ময়লার বিল। গ্যাস, পানি, গ্যাসের বিল, পানির বিল আর সোয়ারেজ বিল হবে এটা, হ্যাঁ, সোয়ারেজ বিল, এগুলি জি। যদি থাকে তাহলে যোগ করে এখানে দিয়ে দিবেন। গ্যাস বিল আর পানির বিলটা আপনি বিল ওয়াইজ দিবেন, অ্যাকুরেট তথ্য দিবেন। এগুলি তো আমাদের সবার থাকি, তাই না? যারা আমরা ফ্ল্যাট বাসায় থাকি, অনেকের বিদ্যুৎ বিল নাই, কার্ড হয়ে গেছে, সেই ক্ষেত্রে কার্ডে হিস্টোরি আছে, হিস্টোরি গুলি থেকে আপনারা 1 বছরে কত টাকা বিদ্যুৎ বিল গেছে এটা দিয়ে দিবেন। এডুকেশন এক্সপেন্স, 1 বছরের শিক্ষা ব্যয়, আপনার এবং আপনার পরিবারের যে শিক্ষা ব্যয়, করদাতার উপরে যদি পুরো পরিবার ডিপেন্ড থাকে, তাহলে 1 বছরের যে এডুকেশন ব্যয়, শিক্ষা ব্যয়, এটা এখানে লিখবেন। ফেস্টিভ্যাল অ্যান্ড আদার স্পেশাল এক্সপেন্সেস, এখানে দেখেন যে ফেস্টিভ্যাল, পার্টি, ইভেন্টস, আমরা 1 বছরের মধ্যে বিয়ে, অন্যান্য অনুষ্ঠান, জন্মদিন এবং ঈদ, দুটা ঈদ, এইগুলি সংক্রান্ত যে খরচ সেটা আপনারা এই হেডে লিখবেন। তারপরে অন্যান্য যে খরচগুলি আছে এগুলি যদি আপনাদের থাকে এই হেড ওয়াইজ, তাহলে আপনারা এই যে ট্যুর, হলিডেজ, তারপরে এই যে দেখেন আদার স্পেশাল এক্সপেন্স, যদি থাকে এগুলি আপনারা দিবেন। এনি আদার এক্সপেন্স এর বাইরে যদি থাকে, এইটা হলো একটা গুরুত্বপূর্ণ জিনিস। ট্যাক্স, চার্জ এটসেট্রা পেড ডিউরিং 1 জুলাই 2024 টু 30 জুন 2025। এখানে একটা হলো পেমেন্ট অফ ট্যাক্স এট সোর্স এন্ড অ্যাডভান্স ট্যাক্স, আরেকটা হলো পেমেন্ট অফ ট্যাক্স, সারচার্জ অর আদার অ্যামাউন্টস। এই 2024, 1 জুলাই 2024, 30 জুন 2025 এর মধ্যে যে রিটার্নটা আপনি জমা দিয়েছেন, ওই রিটার্নে যে আপনি ইনকাম ট্যাক্স দিয়েছিলেন, ওই চালানের টাকাটা, আর এই অর্থ বছরে যে আপনি সোর্স ট্যাক্স প্রদান করছেন, ওর শেকড়, এই দুইটা যোগ করে এখানে বসাইতে হবে। আর সারচার্জ যদি থাকে তাহলে এখানে বসাবেন। আর যদি পার্সোনাল লোন নেন, ব্যাংক ইন্টারেস্ট থাকে, তাহলে ট্যাক্সের ইন্টারেস্ট বিষয়টা পেমেন্ট আরেকবার অফ বলবেন? পার্সোনাল লোন এখানে বসবে। আর এনভায়রনমেন্টাল সারচার্জ, পরিবেশ সারচার্জের টাকা এখানে বসবে। স্যার, ট্যাক্স এবং ইন্টারেস্টের বিষয়টা আরেকবার বলবেন? ইন্টারেস্ট হলো যে আপনার লোন নেওয়া আছে, ব্যাংক জি স্যার। থেকে আপনি লোন নিচ্ছেন, 1 বছরে যে লাভটা দিচ্ছেন, ঋণের ইন্টারেস্ট, সেই টাকাটা এই করে বসবে, ইন্টারেস্ট পেমেন্ট অফ পার্সোনাল লোন। আচ্ছা, স্যার ট্যাক্সের বিষয়টা আরেকবার বলবেন? ট্যাক্স হলো 2024-25 যে রিটার্নটা জমা দিয়েছেন, এই বছরের আগের বছরের যে রিটার্নটা, সেখানে আপনি ট্যাক্স দিয়েছেন না, চালান আছে না, চালান, জি স্যার। ওই টাকাটা
কত টাকা ট্যাক্স দিচ্ছেন ওই টাকাটা এই করে বসবে যে পেমেন্ট অফ ট্যাক্স এট সোর্স ট্যাক্স এই করে। ধরেন গত বছর আপনি 5,000 টাকা ট্যাক্স দিচ্ছেন, এটা বসবে। আর এই বছরে মনে করেন উৎসে কর আছে, দুটা যোগ হয়ে এখানে বসবে। যদি কোনো হেড না বুঝেন আমরা আবার অন্য ক্লাসে এক্সপেন্ডিচার পুনরাবৃত্তি করব। ক্লিয়ার? স্যার ট্যাক্সের এখানে তো লিখে দিছিল যে 5 জুলাই 2024 থেকে 2025 পর্যন্ত লিখে দিছে। হুম, তা তো আগের অর্থ বছর। আমি এই বছর যে আপনি জমা দিবেন এটা তো 2025-26, পর হ্যাঁ, বছর 2025-26। না কিন্তু এখানে আগে কিন্তু স্যার ট্যাক্স ট্যাক্স চার্জ এটসেট্রা পেড ডিউরিং 5 জুলাই 2024 থেকে 30/6/2025। আগের বছরের ট্যাক্সের কথা বলতেছে তো। আগের বছর যে ট্যাক্সটা আপনি প্রদান করছেন সেটা এখানে আসবে। এই বছর তো স্যার আপনি এটা কাজই করতেছেন। এখন মনে করেন রানিং এ আছেন, আপনার নিজের ফাইলটাই আপনি করতেছেন। তাহলে এখনো তো জি এই স্যার, বছরের ট্যাক্স এক্সপেন্ডিচারের, এখনো তো এই বছরের ট্যাক্স বুঝতে আপনি পারছি কাটেনি। বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি স্যার, বুঝতে স্যার পারছি স্যার। এখানে একটা প্রশ্ন স্যার আমার ওই যে যে 24-25 আমরা মূলত 24-25 অর্থ বছরেরই তো ইনকাম ট্যাক্স দেখাচ্ছি। দেখেন 2024-25 হলো ইনকাম ইয়ার, আর 2025-26 কি অ্যাসেসমেন্ট ইয়ার, কর বর্ষ। আর এটা কি আয় বর্ষ। তাহলে এখন আমরা কি হিসাব করতেছি বলেন? দুই ইনকাম হাজার ইয়ার। চব্বিশ পঁচিশ হিসাব করতেছি। 2024-25 আমরা কি আয় করছি আর কি ব্যয় করছি এটা হিসাব করতেছি না? জি স্যার। তাহলে 2024-25 আমার অন্যান্য ব্যয়ের সাথে আমি ট্যাক্স যে দিয়েছি এটা আমার ব্যয় না? জি স্যার। কোন অর্থ বছরের ব্যয় দেখেন তো? 23-24 সালে 25-26। ব্যয়। 23-24 সালে ট্যাক্স দিচ্ছে না সে কত সালে? 24-25। 24-25-এ। কিন্তু ওইটা কিন্তু 25-26 আয় বর্ষ। তাহলে জি স্যার। ব্যয়টা আমরা যেই অর্থ বছরে আমরা ব্যয় করি, এখন যে রিটার্নটা আমরা দিব এই ব্যয়টা করতেছি 25-26 এসে। কিন্তু এটা তো হলো 2026-2027 আয় বর্ষ। এই বছরের আয় বর্ষ কি? এই যে এটা 2026-2027 ইনকাম ইয়ার। এটা এটা বুঝেননি? দেখেন প্রত্যেক কর বর্ষই আবার পরবর্তী বছরের ইনকাম ইয়ার। এখন যে আমরা ইনকামটা করতেছি এটা ট্যাক্স আগামী বছর দিব না? তাহলে এখন যে আমরা জি দুই স্যার। হাজার পঁচিশ ছাব্বিশের ট্যাক্সটা দিয়ে দিব, এই যে 2025-26, তাহলে আমার এখন ধরেন আমি 5,000 টাকা এই বছরে ট্যাক্স দিলাম। তাহলে টাকাটা যে খরচ করলাম 2025-26, এটা তো একটা আয় বর্ষ, আবার এটা একটা কর বর্ষ। চব্বিশ জি। পঁচিশের হলো কর বর্ষ, আর 26-27 25-26 আয় হলো বর্ষ। আয় বর্ষ। এইটুকু বুঝলে আপনাদের অ্যান্সার ক্লিয়ার। স্যার আয় বর্ষ কি 26-27 হবে না 25-26 হবে? 25-26 আয় বর্ষ। 25-26-এর আয় বর্ষ আর কি। আর হুম এদের হুম। অ্যাসেসমেন্ট ইয়ার হবে হচ্ছে 26-27। আপনি যে এখন
25-26 সালে যে রিটার্নটা দিবেন আপনার ট্যাক্স আসছে 5,000। এই যে 5,000 টাকা আপনি পরিশোধ করলেন, কিন্তু এটা তো 2026-27-এর আয় বর্ষ, এটা তো বুঝেন কিনা এটা কি দেখেন। 26-27-এর আয় বর্ষ হবে না 25-26-এর আয় বর্ষ হবে? 25। কেন 25-26-এর আয় বর্ষ হবে বলেন? কারণ আমি হচ্ছে 25-এর জুলাই থেকে 26-এর জুন পর্যন্ত আয় করছি। অ্যাসেসমেন্ট ইয়ার হবে 26-27। যেমন 24-25 ইনকাম ইয়ার, অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে 25-26, আর 24-25 হচ্ছে ইনকাম ইয়ার। তাহলে আমার ইনকাম ইয়ার যদি একটা বেড়ে যায় 25-26 হয়, তাহলে অ্যাসেসমেন্ট ইয়ার হবে 26-27, এটা বলছিলাম। মানে আমার ইনকাম ইয়ারটা হচ্ছে 24-25 দিয়েছেন, তাহলে আমার 25-26-এর একটা ইনকাম ইয়ার আসবে না? 25-26-এর ইনকাম ইয়ার তো 24-25। না না, আপনি প্রথম লাইনটা যে লিখছেন স্যার, 24-25 হচ্ছে ইনকাম ইয়ার, তাহলে তাহলে আমার সেকেন্ড অ্যাসেসমেন্ট ইয়ার ইনকাম কত? ইয়ারটা হবে অ্যাসেসমেন্ট ইয়ার অ্যাসেসমেন্ট কত? ইয়ার 25-26। তাহলে 25-26 তো যেরকম আমার অ্যাসেসমেন্ট সেকেন্ড, ইয়ার, আবার এটা ইনকাম হ্যাঁ, ইয়ার, পরের অর্থ বছরের জন্য আবার এটা ইনকাম ইয়ার, এটা সেইটাই বলছি স্যার, হুম হুম, সেইটাই বলতে রাইট, ঠিক চাচ্ছি। আছে স্যার। আমার 24-25 একটা ইনকাম ইয়ার, 25-26 একটা ইনকাম ইয়ার, 26-27 একটা ইনকাম ইয়ার। সবই ইনকাম ইয়ার, সবই অ্যাসেসমেন্ট ইয়ার, কিন্তু একটা আরেক বছরের জন্য, এক বছরের জন্য ইনকাম, আরেক বছরের জন্য অ্যাসেসমেন্ট। কেন ট্যাক্সটা আসে এটা প্রশ্ন করছিল, এটা আমরা এই ক্লাসে বুঝাই, স্যার কারণ আমার এটা একটু বুঝতে প্রশ্ন ছিল, হলে আরো সেটা হল আপনাদের অনেক নলেজ থাকবে, কারণ এটা নিয়ে সময় নষ্ট হলে অন্য ক্লাস জি স্যার। ব্যাহত হবে। স্যার একটু শর্ট হ্যাঁ, একটু একটা প্রশ্ন ছিল। প্র্যাকটিক্যাল দেখা দিলে হবে স্যার। আমি সহজে বললাম, গত বছর যে ট্যাক্সটা দিচ্ছেন জি, লাস্ট যে ট্যাক্সটা দিছি আপনি সেটা চালান দেখে এটা সেটা বসাই দিবেন, কিন্তু এইটা বুঝতে হলে আপনাকে আরো অনেক পড়াশোনা করে আসতে হবে। এখনের যে পেজটা, আবার এটা ইজি, একদম ইজি, না বুঝলে আপনাকে আরো পড়াশোনা করতে হবে। গত বছরের ট্যাক্স চালান দেখে এটা লিখে দিবেন, বলেন। জি স্যার। আমি আপনাদেরকে বলেছি যে প্রত্যেক বর্ষরই দুইটা করে রূপ আছে এটার, একটা হলো ইনকাম ইয়ার আর একটা হলো অ্যাসেসমেন্ট ইয়ার, প্রত্যেকটাই। এটা দুইটা পার্ট। এই 24-25 এর আগে যে বছরটা 2023, 2024, তাহলে ওইটাও তো একটা ইনকাম ইয়ার ছিল, তাই না? জি স্যার। তাহলে কার ইনকাম ইয়ার ছিল 2024-25-এর? 24-25-এ। এইটার কর বর্ষ হলো 2024-25, তাহলে প্রত্যেকটাই কিন্তু দুইটা, কোন বছরের ইনকাম ইয়ার, কোন বছরের অ্যাসেসমেন্ট ইয়ার। এটাতে আমরা জি না যাই, আপনাদের একটু সময় লাগবে অনেক, বুঝলে একদম নর্মাল বিষয়। আপনারা এখানে যেটা করবেন, এক বছর আগের যে ট্যাক্সটা সেটা এখানে বসান, তাহলে এইভাবে বুঝলেও এই ঝামেলাটা শেষ। জি স্যার। এটা একটা দৃশ্যমান বিষয়, এটা আপনি না বসাইলে আপনি রিটার্ন বুঝেন না। প্রথমত এটা প্রমাণিত হবে, কারণ এখানে তো বলা আছে যে পেমেন্ট ট্যাক্স, কোন সালের ট্যাক্স এটা বলা আছে। 1 জুলাই 2024 টু 30 জুন এর মধ্যে যে ট্যাক্সটা আপনি প্রদান করছেন সেই টাকাটা এখানে বসে, ক্লিয়ার করে না? জি তাহলে স্যার। জি 2025 1 জুলাই টু 2026-এর টাকার কথা কি এখানে উল্লেখ আছে? নাই। নাই। তাহলে আগের বছর যে ট্যাক্সটা দিচ্ছেন ওই ট্যাক্সটা এখানে বসবে। এখন আগের বছর ট্যাক্স দেন নাই, তাহলে এখানে এটা জিরো হবে। জি অ্যাডভান্স ট্যাক্সটা তো স্যার গাড়ির জন্য হলে যখন হবে, বাইকের জন্য হবে, তাহলে অ্যামাউন্টটা এখানে বসাই দিতে হবে না, বাইকেরটা?
শোনা যাচ্ছে না স্যার। আমি আপনাদেরকে আরেকটা জিনিস বোঝাই, আপনারা যেই বিষয়ে থাকবেন ওইটা নিয়ে প্রশ্ন করবেন। আপনি প্রশ্ন বলেন। এখন যেটা বলছেন এটা আবার টিডিএস এ গেলেন কেন বলেন? টিডিএস তো আমরা আলাদা ক্লাস করাবো, একেবারে কমপ্লিট বুঝাই দিব সব। তাই বলে যে প্রশ্ন করতে পারবেন না সেটা না, আপনারা আসছেনই ট্রেনিং করে শেখার জন্য। তাহলে আমরা এ টু জেড শিখাবো। তাহলে সাবজেক্ট ভিত্তিক প্রশ্ন হলে ভালো হয়, তাহলে ওই বিষয়টা ক্লিয়ার হইল। ক্লিয়ার? আয়, ব্যয়, রিবেট, অ্যাসেট এন্ড লাইবিলিটি, এরপরে হলো ট্যাক্স পেমেন্ট। ট্যাক্স পেমেন্টে গিয়ে আমরা শিখবো কিভাবে টিডিএস গুলি সমন্বয় করব। ক্লিয়ার? আর কোনো প্রশ্ন আপনাদের এক্সপেন্ডিচারে না থাকলে আমরা এটা আবারও পুনরাবৃত্তি করব বিভিন্ন ফ্যাক্ট নিয়ে। আমরা অ্যাসেট এন্ড লাইবিলিটি একটু দেখি। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সম্পদের বর্ণনা বছর শেষে সামনে রিটার্নে আসবে। দেশ এবং বিদেশ দুই জায়গার সম্পদের বর্ণনাই এখানে দিতে হবে। যারা গত বছর রিটার্ন ফিল আপ করছেন তারা অটো ফিল দিলেই আগের বছরের সম্পত্তি চলে আসবে। ক্লিয়ার? স্যার এখানে একটা প্রশ্ন ছিল স্যার। বলেন। এই যে অটোফিলের বিষয়টা গতবার তো আমরা অফলাইনে দিছিলাম, তো ওই এক্ষেত্রে কি আমরা এটা অটোফিলে কিছু পাবো? না না, কেন, কিভাবে পাবেন? গত বছর আপনি অনলাইনে দিয়ে থাকলে পাবেন। না, ওই নিট ওয়েলথটা যদি ওনারা সাবমিট করে থাকে আর কি আমার অ্যাকাউন্টে, তাহলে হয়তো পাওয়া যেতে পারতো। নিট ওয়েলথ সাবমিট করা আছে, ওনারা ওখানে আপনার ট্যাক্স দিয়েছেন ওটা উঠাই দিচ্ছে। আপনি যদি অনলাইনে ক্লিক করেন গত বছর আপনার ট্যাক্স পরিশোধ করছেন এটা দেখাবে। কিন্তু এই সম্পদের ইন ডিটেলস কি আসা সম্ভব কোনোভাবে আপনি না দিয়ে থাকলে? আপনার না গাড়ি আছে, অফলাইন। বাড়ি আছে, কৃষি জমি আছে, নগদ টাকা আছে, এটা কিভাবে আসবে বলেন তো? হ্যাঁ জি স্যার, অফলাইনে দিছিলাম স্যার, তো অফলাইন থেকে এবার ফার্স্ট টাইম অনলাইনে দিব, তো এই ব্যাপারটা আর কি ক্লিয়ার জি, আমি করতে যাচ্ছি। স্পষ্টত বলতেছি, যারা বিগত বছরে অনলাইনে দিয়েছেন জি। তাদের আর সম্পদ এই বছর লিখতে হবে না। এখানে ক্লিক করলেই অটো চলে আসবে। যেই ফিগারটার পরিবর্তন আছে সেটা আপনারা পরিবর্তন করবেন। ধরেন আপনার কৃষি জমি দেখানো ছিল গত অর্থ বছরে, এই বছর এসে কিছু জমি আপনি বিক্রি করে ফেলছেন। ধরেন কৃষি জমি ছিল আপনার 10 লাখ টাকার, আপনি 5 লাখ টাকার জমি বিক্রি করে ফেলছেন, তাহলে আপনার এই ফিগারটা 10 লাখ থাকবে? 5 লাখ হয়ে যাবে। আপনি জাস্ট 10 লাখে সিলেক্ট করে এটাকে মুছে 5 লাখ লিখে দেবেন। আর যদি আপনার সম্পদের কোনো পরিবর্তন না থাকে তাহলে হুবহু অ্যাজ ইট ইজ এটাই থাকবে। আমরা একটা একটা করে বুঝি। আমরা এখানে দুইটা জি স্যার। পার্ট বুঝবো, একটা হলো অ্যাসেট আর একটা হলো লাইবিলিটি। লাইবিলিটি মানে কি? দায়, আপনার কাছে মানুষ পাবে এই টাকাটা। আর অ্যাসেট কি? আপনার সম্পদ। এগুলা একেবারেই আপনার নিজস্ব সম্পদ। সম্পদ দুই প্রকার, একটা হলো স্থায়ী, একটা হলো অস্থায়ী। স্থায়ী সম্পদ হলো যেগুলিকে নাড়াচাড়া করা যায় না, বা বিল্ডিং, তারপরে কি জমি, অ্যাপার্টমেন্ট, এগুলি মুভ করা যায় না, এই জন্য এগুলি স্থায়ী সম্পদ বলা হয় অ্যাকাউন্টিং এর ভাষায়। আর আরেকটা হলো যেমন কম্পিউটার, টেবিল, চেয়ার, ফার্নিচার, এগুলি কি যন্ত্রপাতি, মুভমেন্ট করা যায়, এগুলি হলো অস্থায়ী সম্পদ। তাহলে স্থায়ী অস্থায়ী সকল সম্পদের পোস্টিং এ এখানে আসবে। এখানে একটা বিজনেস ক্যাপিটাল আছে, প্রথম এটা আপনারা বুঝেন। যাদের ব্যবসা হতে আয় আছে, যারা ব্যবসা করে যে করদাতারা, তাদের এই হেডটা পূরণ করতে হবে। আর যাদের ব্যবসা নাই তাদের এটা পূরণ করতে হবে না। এই কথাটুকু ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, প্রথম হেডটা হলো ডিরেক্টরস শেয়ার হোল্ডারিং ইন লিমিটেড কোম্পানিজ। পরেরটা হলো বিজনেস ক্যাপিটাল আদার দেন ডিরেক্টর শেয়ার হোল্ডারিং ইন লিমিটেড কোম্পানিজ। তারপরের হেড হলো ক্যাপিটাল অফ পার্টনারশিপ ফার্ম। ব্যবসা প্রধানত তিন প্রকার, বলতে পারবেন?
উত্তর এখানেই দেওয়া আছে। একটা হলো যৌথ মূলধনী ব্যবসা, আরেকটা হলো এক মালিকানা ব্যবসা, আর আরেকটা অংশীদারি। বিজনেসের নাম হলো অংশীদারি ব্যবসা। তাহলে তিন ব্যবসার জন্য তিনটা পোস্টিং। আপনার যদি এক মালিকানা ব্যবসা থাকে, লন্ড্রি, হার্ডওয়্যার, তারপরে ধরেন মুদি, তারপরে স্টেশনারি ব্যবসা, বইয়ের ব্যবসা, কুকারিজ ব্যবসা, আমাদের সামনে বা আমরা যেখানে বসবাস করি আশেপাশে বাজার বন্দরে যে কমন বিজনেস যেগুলি আছে একক মালিকানা, সেগুলি আপনারা কি করবেন? এই বিজনেস ক্যাপিটাল আদার দেন ডিরেক্টর শেয়ার হোল্ডারিং ইন লিমিটেড কোম্পানি, সেটাতে সবাই ক্লিয়ার কিনা? এখানে উপদেষ্টা হবেন বা আছেন, কেউ আছেন? আয়কর আইনজীবী তো একজন আছেন, গতকাল শুনছি, নবীন আয়কর আইনজীবী, কোনো সমস্যা নেই। জি স্যার। আপনি তো প্র্যাকটিস করবেন, আপনাকে জানা থাকতে হবে যে আপনার ব্যবসায়ী যে করদাতা, যার বিজনেস হতে ইনকাম আছে, তার জি বিজনেস স্যার। ক্যাপিটালটা এখানে এসে বসবে। কিভাবে বসবে? তার বিজনেসের নাম এখানে বসবে, ধরেন মেসার্স রহিম এন্টারপ্রাইজ। তার বিজনেস মনে করেন টোটাল 20 লাখ টাকার অ্যাসেট আছে। যদি ব্যবসার নামে ঋণ থাকে তাহলে এখানে আসবে, ধরি আমরা 1 লাখ টাকা ঋণ, আর বাকিটা হলো বিজনেস ক্যাপিটাল। যদি ব্যবসার নামে ঋণ না থাকে তাহলে এখানে জিরো দিতে হবে, তাহলে পুরাটাই বিজনেস ক্যাপিটাল। আমরা ব্যবসা হতে আয় কিভাবে করে এই একটা অঙ্ক আপনাদের দেখাবো, সেখানে এটা ওখান থেকে কিভাবে বিজনেস ক্যাপিটাল নিয়ে আসবেন তখন আবার এটা পুনরায় দেখাবো। এখন হলো বিজনেস থাকলে কিভাবে এই পোস্টিংটা হবে এটা শিখলেন। ক্লিয়ার? ক্লিয়ার। এখন যারা প্রাইভেট লিমিটেড কোম্পানির মালিক বা কোম্পানির মালিক, তাদের পোস্টিং হবে এটাতে। কোম্পানির মালিকানা এটা বোঝেন আপনারা? প্রাইভেট লিমিটেড কোম্পানি কিভাবে মালিক হয়? শেয়ার কিনতে হবে আপনাকে। না স্যার। বলেন। প্রাইভেট লিমিটেড কোম্পানি, আপনাকে মেমোরেন্ডামে নাম থাকতে হবে আপনার। হ্যাঁ, প্রাইভেট লিমিটেড কোম্পানির মেমোরেন্ডামে নাম উঠতে হলে তো আপনাকে শেয়ার বিনিয়োগ করতে হবে, নির্দিষ্ট শেয়ার। তো ধরেন আপনি একটা কোম্পানি গঠন করছেন, সেখানে আপনি 3 লাখ টাকা শেয়ার দিচ্ছেন, মেমোরেন্ডামে আপনার নাম আসছে এবং আপনি পেড আপ ক্যাপিটাল পরিশোধ করছেন, দেন আপনি এখানে সেই টাকাটা বসাইতে পারবেন। যেমন ধরেন আমরা লিখলাম এবিসি লিমিটেড, আপনি শেয়ারটা ক্রয় করছেন, নং অফ শেয়ার 1,000 শেয়ার আপনি ক্রয় করছেন, ফেস ভ্যালু সহ কত দাম, মানে ভ্যালু সহ কত, কত টাকা ভ্যালু? 3 লাখ টাকা। হ্যাঁ, এটা বুঝতে পারছেন কিনা? যারা প্রাইভেট কোম্পানির মালিক হয় তাদেরকে ওই কোম্পানির নির্দিষ্ট শেয়ার কিনতে হয়। তো শেয়ার কেনার পরে এটা ব্যাংকের মাধ্যমে ওই কোম্পানির অ্যাকাউন্টে পরিশোধ করতে হয়, অ্যাকাউন্ট পে চেক অথবা পে অর্ডারের মাধ্যমে। তারপরে হলো আপনার প্রাইভেট কোম্পানি লিমিটেড কোম্পানির মালিক হতে পারবেন। এই মালিকানা যদি আপনার থাকে তাহলে এভাবে পোস্টিং দিতে হবে, ডিরেক্টরস শেয়ার হোল্ডিং ইন লিমিটেড কোম্পানিজ। কেউ বোঝেন না এরকম আছেন? ঠিক আছে। এখন আসেন পার্টনারশিপ ব্যবসা, ক্যাপিটাল অফ পার্টনারশিপ ফার্ম। আপনারা কয়েক বন্ধু মিলে, 3 বন্ধু, 4 বন্ধু, 5 বন্ধু হইতে পারে, যে পার্টনারশিপ ফার্ম করে। নেম অফ পার্টনারশিপ ফার্ম, একটা নাম তো দিতে হবে। আমরা বিবি এন্টারপ্রাইজ লিখলাম, এটা একটা পার্টনারশিপ ফার্ম। টিন অফ ফার্ম, পার্টনারশিপ ফার্মের যে একটা টিন নাম্বার থাকে সেই টিন নাম্বারটা এখানে লিখতে হবে। পার্টনার্স ক্যাপিটাল, এখন ধরেন আপনারা 5 জন পার্টনার আছেন, আপনাদের 5 জন পার্টনারের এই পার্টনারশিপ বিজনেসের টোটাল ক্যাপিটাল হলো 15 লাখ। সকলের পার্সেন্টেজ সমান, তাহলে এই করদাতা এখানে কত টাকা আসবে? তার 3 পার্টনারশিপ লাখ। ক্যাপিটাল 3 লাখ টাকা। ক্লিয়ার? জি স্যার। তাহলে বিজনেস যদি করদাতা ব্যবসায়ী হয় তাহলে এই তিনটার যে কোনো একটার মধ্যে সে পড়বে। হয় সে এক মালিকানা ব্যবসায়ী থাকবে,
এটার ইংরেজিতে সোল প্রপার্টিশিপও বলে, ওনারশিপও বলে, বাংলায় এক মালিকানা ব্যবসা বলে। আর যদি সে কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানির শেয়ার হোল্ডার বা ডিরেক্টর হয়, তাহলে সে এই উপরের হেডটা পূরণ করবে। আর যদি সে কোনো পার্টনারশিপ ফার্মের অংশীদার থাকে, তাহলে ক্যাপিটাল অফ পার্টনারশিপ এই তিনটা পূরণ করবে। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। আমি একটু একটু বলি স্যার, আমাদের স্যার একটা গ্রাম্য একটা সমিতি আছে, আমরা মানে 10 বন্ধু মিলে করছি এটা। তো এটার প্রায় অনেক টাকা হয়ে গেছে এবং ওই টাকা দিয়ে জমি কিনে আছে আমাদের কয়েকজনের নামে, আমি ওর নামে আছি। তো ওটা স্যার কিভাবে দেখ? আপনার প্রশ্নটা একটু পরে আসি, আমরা প্রশ্নটা নিলাম, জি স্যার। ওকে। ব্যাখ্যা একটু পরে ওকে দিই। স্যার। ওকে, এখনকার দুইটার হেড হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, নন এগ্রিকালচার প্রপার্টি, এগ্রিকালচার প্রপার্টি। আমাদের জমি গুলি কিভাবে আমরা সঠিকভাবে পোস্টিং দিব, এখানে আমরা অনেক ভুল করি। এই পয়েন্টগুলি ভালো করে বুঝতে হবে আপনাদের। প্রথমে বুঝতে হবে নন এগ্রিকালচার প্রপার্টি মানে অকৃষি সম্পত্তি, আর এগ্রিকালচার প্রপার্টি কৃষি সম্পত্তি। দুটার মধ্যে পার্থক্য, দুটাকে ফাইন্ড আউট করা। ধরেন আপনার একটা, যে বাড়িতে আপনি থাকেন সেই বাড়ির সাথে একটা উঁচা জমি আছে, এটা কৃষি জমি হবে নাকি অকৃষি জমি হবে? অকৃষি জমি। আপনার উত্তর ভুল, কৃষি জমি হবে। অকৃষি জমি মানে হলো যেটা কৃষি কাজের জন্য যোগ্য না। তাহলে আপনার বাসার সাথে একটা জমি আছে উঁচা, ওটাতে আমি গাছ লাগাইতে পারবো না, বিভিন্ন মৌসুমী জি ফলের গাছ। উঁচা জমিতে জি জি সাধারণত পেঁপে গাছ, কলা গাছ, তারপরে আরো জানি কি, ওই যে কালো বেগুন, এগুলি আমরা চাষাবাদ করি করি না? জি উঁচা স্যার। জমি এগুলির জন্য খুব ভালো। তাহলে অকৃষি হবে যদি চাষাবাদ করতে পারি? হ্যাঁ স্যার। চাষাবাদ করা যাবে না সেই জমিকে বলা হয় অকৃষি জমি। একটা উদাহরণ বলতে পারবেন? বলেন। আর যেমন পানিতে ডুবে থাকা জমি স্যার। জি, স্যার পানিতে ডুবে থাকা জমি স্যার। আর ওটা তো মাছ চাষ করা যাবে। বসত বাড়ি অকৃষি জমি হবে, বসত বাড়ি। আপনার বাড়ির মধ্যে কি চাষাবাদ করতে পারবেন? বিল্ডিং এর ভিতরে অ্যাপার্টমেন্ট, ফ্ল্যাট, চাষাবাদ করতে পারবেন? বসত বাড়ি জায়গা আছে স্যার, চাষাবাদ করা যায় না স্যার। তাহলে অকৃষি কি এটা বুঝতে পারছেন তো? বিল্ডিং, অ্যাপার্টমেন্ট, ফ্ল্যাট, এগুলি অকৃষি জমি। আর যদি আপনি রাজুকের ফ্ল্যাট কিনেন, উত্তরা, পূর্বাচল, এগুলি সরকারি ফ্ল্যাট, এগুলি বাড়ির জন্যই বরাদ্দ, এগুলি আপনি অকৃষিতে আনতে পারবেন। কিন্তু আপনি একটু উঁচা জমি অকৃষিতে নিয়ে আসলেন, অথবা ঢাকার উপকণ্ঠে কেরানীগঞ্জ, সায়দাবাদের ওই যে ওই পাশে কি বলে শনিরাকড়া, এই গাজীপুর, টঙ্গী, এদিকে আপনি জায়গা রাখলেন, উঁচা জায়গা, আপনি কিছুদিন পরে বাড়ি করবেন, ওইটাকে কি করলেন, নন এগ্রিকালচারে নিয়ে আসলেন, হবে না। যতক্ষণ ল্যান্ডটা ফ্রি থাকবে ততক্ষণ এটা কৃষিতেই থাকবে। সবাই এই দুটো পার্থক্য আগে বুঝছেন? আর যে জমিতে চাষাবাদ করা যাবে সেটাকে বলা হয় কৃষি। বুঝতে ক্লিয়ার? পারছি স্যার। আর যে বাড়ির পাশের উঁচু জমির কথাটা যে বলছিলেন, এটা আমি বুঝি না, একটু ক্লিয়ার। সবাই এই ভুলগুলি করে, তো এই জন্য আমরা বললাম। ধরেন আপনি যে বাসায় বসবাস করেন, এটা বাড়ি করা, বিল্ডিং হোক, মাটির ঘর হোক, টিনের ঘর হোক, কিন্তু এই বাড়ির পাশে আপনার আরেকটা উঁচা জমি আছে, এরকমই বাড়ি করা যাবে, সেটা কি হবে? অকৃষি হবে। কৃষি, কৃষি জমি হবে, অকৃষি হবে না, সেটা বলছি। আমাদের দেশে করদাতারা যেগুলি একটু উঁচা জমি বাড়ি টাড়ি করা যাবে, মার্কেট করা যাবে, এগুলি